নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আবারও। আজকে আমরা দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তপন ব্লকের রামচন্দ্রপুর অঞ্চলের ভিকার গ্রামে একটি ঐতিহ্যবাহী ও প্রসিদ্ধ মন্দির দর্শনে পুনরায় চলে এসেছি। আজকে আমরা যে মন্দিরটিকে চাক্ষুষ করতে চলেছি এবং যার ইতিহাস সম্পর্কে নিজেরাও জানবো এবং একটা বৃহৎ আকারের দর্শকের কাছে উপস্থাপন করব, সেই প্রসিদ্ধ স্থানটির নাম হচ্ছে মন্দিরবাসিনী মন্দির। এই মন্দিরটির ইতিহাস সম্পর্কে আমরা যতটুকু জানতে পারি, প্রায় 300 বছর পূর্বে এই মন্দিরটি তৈরি হয়েছে এবং এই মন্দিরের সাথে একটি কল্পকথাও বিশেষভাবে যুক্ত আছে। আমরা জানতে পারি একজন তান্ত্রিক তিনি নাকি এখানে একটি জীবন্ত মেয়েকে সমাধিস্থ করেছিলেন এবং সেই সমাধির ওপরেই দেবীর বেদি স্থাপন করেছিলেন এবং সেখানেই দেবী মায়ের আরাধনার তিনি সূচনা করেছিলেন। এমন কল্পকথা তো অঙ্গাঙ্গিভাবে যুক্ত ইতিহাস ও ঐতিহ্যের সাথে। কখনো আমরা জানতে পারি তার মাহাত্ম্য, তো কখনো জানতে পারি এমন অনেক কল্পকথাই। কিন্তু এই মন্দিরের বিশেষত্ব বা এই যে কারুকার্য বা এই মন্দিরটি ইতিহাস ও ঐতিহ্যে ঠিক কতটা সমৃদ্ধ, সেই বিষয়টা তো আমাদের সত্যিই ভাবায়। এবং এই মন্দিরের যে বর্তমান পরিস্থিতি, যে পরিস্থিতি সম্পর্কে আমরা দেখছি বা অবগত হচ্ছি, সে সম্পর্কে সত্যি আমাদের ভাবায় যে প্রকৃতির করালো গ্রাসে কিভাবে হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্য। তো পরবর্তীতে আমরা শুভঙ্কর গোস্বামীকে ডেকে নিচ্ছি, যে চ্যানেলের মূল উদ্যোক্তা এবং আমাদের এই কাজের মূল উদ্যোক্তা। তিনি পরবর্তী বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করবেন। নমস্কার বন্ধুরা, এখানের স্থানীয় গ্রামবাসীর মুখ থেকে এই মন্দিরটি সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। নমস্কার। নমস্কার। আপনার নাম? সুভাষ সমাজদার। সুভাষ সমাজদার। তো আপনি এই মন্দিরটিকে কতদিন ধরে দেখছেন এখানে? আমার এই মন্দিরে প্রায় 40 থেকে 42 বছর ধরে থাকা হলো। আচ্ছা আচ্ছা। তো এই মন্দিরে কি পুজো হয়? কালী পূজা। কালী পূজা হয় দীপাবলির দিন। দীপাবলির দিন তো? আর এমনি রোজগার কোনো পুজো টুজো হয়? শনিবার মঙ্গলবার পুজো দেওয়া হয়। পুরো দিয়ে পূজা হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মন্দিরকে জুড়ে কোনো ইতিহাস রয়েছে? বহুত ইতিহাস আছে, কিন্তু এত সংক্ষিপ্ত টাইমে বলা সম্ভব নয়, যদিও কিছু কিছু অংশ কিছু জানেন আপনি বলেন। এই মা যে ভিতরে বিরাজ করেন, এই সূর্য স্পর্শা, সূর্যের মুখ দেখেন না, একদিনে প্রতিমা বানানো হয়, রং টং চক্ষুদান একদিনই করা হয়, একদিনই পূজার, আবার সূর্য উদয়ের আগেই বিসর্জন হয়ে যায়। এর ভোগ পুরোহিত দ্বারাই রান্না করা হয়, অন্য কেউ রান্না করতে পারে না। সব রকমই ভোগ হয়। ভাত, ডাল, তরকারি, লুচি, পায়েস, মাছ, মাংস, সবজি, ডাল, যত কিছু আছে সব কিছু, ভাজা ভুজা সব কিছুই হয়। আবার পাঠার যে মাথাটা, সেটা গোটা গায়ে ঘি দিয়ে ভেজে ওটার আবার ভোগ হয়, শিবা ভোগ হয়। এই তো। আচ্ছা, এই মন্দিরটির যে এখন এরকম অবস্থায় আছে, তো সে নিয়ে আপনার কি মতামত? মতামত, এখানে তো অনেকে আসছেন, দেখছেন, অনেকে অনেক মন্তব্য করে যান। সংস্কারের কথা আমি বারবার বলেছি, যে সংস্কার করা হোক এটাকে। এতদিনের একটা পুরাতন মন্দির, ভগ্নপ্রায় অবস্থা, কিছু কিছু সংস্কার করলে, যদি সাইড টাইড গুলো বাঁধানো যায়, তাহলে আরো মন্দিরটা দীর্ঘদিন থাকবে। কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি। মন্দির হলো দিনাজপুরের মহারাজার আমলের, 400-500 বছর আগেকার। ঠিক আছে, কবে যে সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, আমরাও সঠিক বৃত্তান্ত দিতে পারবো না। এখানে আশেপাশে আরো মন্দির ছিল, দুর্গা মন্দির, শিব মন্দির, 108টা শিবের মানে লিঙ্গগুলো ছিল। সেগুলো এদিক ওদিক নিয়ে চলে গেছে সকলে। আর এই মন্দিরটাও, এখানে যেগুলো ছিল এগুলো পরিষ্কার করা হয়েছে। তখন তো রাস্তার মধ্যে দেওয়া হয়েছে এখানকার মাটি কিছু। এই অবস্থায় তো হয়ে আছে। মানে এখানে এই কালী মন্দির ছাড়া আরো মন্দির ছিল? হ্যাঁ, আরো মন্দির ছিল, দুর্গা মন্দির ছিল, শিব মন্দির ছিল। আচ্ছা, এই মন্দিরটির সঙ্গে কোনো তান্ত্রিক বা কিছু জড়িয়ে রয়েছে? এখানে এই মন্দিরের সঙ্গে তান্ত্রিক তো অবশ্যই ছিল, এক তান্ত্রিক ব্রাহ্মণ তান্ত্রিক ছিল। আর
মেয়েকে সমাধিস্থ করেই কিন্তু এই মন্দিরটা স্থাপন করা হয়েছে, হ্যাঁ, যার নাম ছিল মন্দিরা। হ্যাঁ, তাকেই এটার নাম হচ্ছে মন্দিরবাসিনী। ওর উপরেই মন্দিরটি গড়ে তোলা হয়েছে, হ্যাঁ, ওর উপরেই মন্দিরটা গড়ে তোলা হয়েছে। তারপর থেকেই পূজাটা চালু হয়ে গেছে। পূজাটা চালু হয়ে গেছে। এখানে কিন্তু মহিলারা পূজার জোগাড় করেন না, হ্যাঁ, পুরুষ দিয়েই সব কাজ হয়। রাত্রেবেলা মহিলারা পূজার সময় কেউ থাকেন না, ঠিক আছে। ওই 8টা 9টা 10টা পর্যন্ত থাকলো, তারপরে সকলে চলে গেল, পূজা আরম্ভ হলো, আর কেউ আশেপাশে থাকেন না। রাত্রিবেলায় এটা গোটা এলাকার লাইট ফাইট বন্ধ করে রাত্রেবেলা ভোগ দেওয়া হয় গভীর রাত্রে। মানে রাতারাতি মূর্তি তৈরি হয় আর রাতারাতি পুজোটি করা হয়, রাতারাতি বিসর্জন। রাতারাতি বিসর্জন হয়। হ্যাঁ। বিসর্জন কি এই পুকুরটিতে দেওয়া হয়? না, এই যে ওই মায়ের পুকুর, ওটা সামনে নিজস্ব, পুকুরে দেওয়া হয় বিসর্জন। ওটা মায়ের নিজস্ব পুকুর। মানে পুজোটি মূর্তি থেকে শুরু করে পুজো হওয়া পর্যন্ত, ভাসান দেওয়া পর্যন্ত গোটা ইয়েটাই এক রাতের মধ্যে হয়ে যায়। এক রাতের মধ্যে দুইখান পুরোহিত থাকেন, রান্নার জন্য একজন থাকেন, পূজার জন্য একজন থাকেন। পূজা তো সেই সকাল সকাল শুরু করতে হয়, তান্ত্রিক মতে পূজা রাত্রের মধ্যে কুলায় উঠতে পারি না আমরা, এমন পরিস্থিতি দ্বারা। আচ্ছা, এখানে ভক্ত সমাগম কেমন হয়? প্রচুর প্রচুর, হ্যাঁ, 500-600 লোক ভোগ ভান্ডারা দেয়, হ্যাঁ, বেশি, আরও বেশি। এবার যেমন ওই শিলিগুড়ি থেকে আসছিল, কুচবিহার থেকে আসছিল, মালদা থেকে আসছিল। ধীরে ধীরে প্রভাবটা বিস্তার হচ্ছে। মানে এই মন্দিরটির কথা প্রায় এখানকার যারা গ্রামবাসী আছে সবাই জানে, প্লাস যে দূরের লোকজন আছে, হ্যাঁ, হ্যাঁ, মানে এই জায়গাটির বাইরে, ভিকার জায়গাটির বাইরে, সেখানকারও লোক জানে। হ্যাঁ। স্থানীয় একজন সেবায়িত, যিনি 40 বছর ধরে মন্দিরটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং সংরক্ষণ তো বলা ভুল, যিনি সেবায়িত হিসেবে মায়ের সেবা করছেন, এমন একজনের কাছ থেকে তো মন্দিরটি সম্পর্কে আমরা জানলামই। এবার বিষয় হচ্ছে যে ঐতিহ্যের মূল্য ঠিক কতটা। এই ইতিহাস বা এই ঐতিহ্য এবং এখানকার যে নিয়ম কানুন এবং যা যা বিশ্লেষণ বা আমরা তথ্য পাচ্ছি, সেই তথ্য অনুযায়ী কিন্তু এই মন্দির যে একটা সময় কতটা জাগ্রত ছিল এবং এখনো এই মানুষের বা এই এলাকার মানুষের কাছে এই মন্দিরের মানে জাগ্রত বা যেটা আমরা জানতে পারি যে প্রভাব, সেটা কিন্তু অনেক বিস্তর। এবং এই মন্দিরটি কিন্তু প্রায় দক্ষিণেশ্বর বা কালীঘাট কিংবা তারাপীঠ যেগুলো মন্দিরকে আমরা মূলত জানি যে প্রচার আলোকে বিশেষ করে উঠে এসছে, সে মন্দিরগুলোর চাইতে কিন্তু কোনো অংশে কম নয়। ইতিহাস এবং ঐতিহ্য যেরকম ভাবে বলছে, তাতেও কিন্তু মানে সেই মানে উচ্চ স্তরে যদি নাও পৌঁছতে পারে, কিন্তু তার কাছাকাছি পৌঁছে যায় মন্দিরটির গুরুত্ব এবং প্রভাব। কিন্তু প্রচারের আলোক থেকে একদমই নিমজ্জিত, অর্থাৎ একদমই প্রচারের আলোর বাইরে গিয়ে মন্দিরটি যেভাবে এখনো মানুষের মধ্যে প্রভাব তৈরি করে রেখেছে এবং দেবীর যে প্রভাব আমরা লক্ষ্য করছি এবং যা শুনছি, এই মন্দিরটার যদি প্রভাব আরো বিস্তার হয়, মানে আরো যদি প্রচারের আলোকে উঠে আসে, তাহলে কিন্তু এখানকার এলাকার যে ঐতিহাসিক বা পর্যটন সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে। কারণ আমরা শুনতে পেলাম যে কোচবিহার শিলিগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভিকাহার অঞ্চলের একটি গ্রামে এসে যারা পুজো পার্বণ দেন, মানে পুজো দেন, দেবীর কাছে মানত রাখেন, এই অঞ্চল থেকে যদি এখানে আসতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ কেন আসবে না? কেন পশ্চিমবঙ্গের বাইরের অধিবাসীরা এখানে আসবে না? নিশ্চয়ই আসবে। কিন্তু এই মন্দিরটির প্রয়োজন ব্যাপক প্রচারের আলো থেকে সম্পূর্ণভাবে সরে এসছে মন্দিরটি। এর মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই ব্যাপক স্তরে দর্শকের কাছে পৌঁছতে পারবো এই মন্দিরটির মাহাত্ম্য কথা এবং মন্দিরটির সম্পর্কে ইতিহাস বা ঐতিহ্যের যে গুরুত্ব, সেগুলো নিশ্চয়ই ব্যাপক অংশে দর্শকের কাছে পৌঁছতে পারবো। এছাড়াও এই মন্দিরটির যে কারুকার্য, যে ঐতিহাসিক নিদর্শন, মন্দিরটির যে কারুকার্য, তৎকালীন সময়ের যে শিল্প সত্তা এবং 300 থেকে 400 বছর পূর্বের যে শিল্প সত্তা, তৎকালীন সময়ে এই অঞ্চলটা কিন্তু সম্পূর্ণ রকম জঙ্গলের ঘেরাটাপে একটি অঞ্চল ছিল। যেমনটা আমরা অ্যামাজন বা সিনেমা দেখি না, যে চারিদিকে জঙ্গল, তার মাঝে দিয়ে কোনো কিছু একটা হচ্ছে, সেই রকম একটা
জঙ্গলাকীর্ণ অবস্থার মধ্যে, সেরকম একটা জঙ্গলের ঘেরাটোপের মধ্যে কেউ একজন বা কোনো একজন, কারা একজন এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। এই মন্দিরটির ঐতিহাসিক মূল্য কিন্তু অনেক 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 অনেক, কিন্তু দুঃখের বিষয় এটাই যে একটি ঐতিহ্য কিভাবে ধ্বংস হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ হয়তো এখানেই। আজ থেকে প্রায় 500 বছরের একটি ঐতিহ্য কিভাবে ধ্বংসের মুখে। প্রকৃতির বেড়াজাল এবং এই অভিমানী মন্দিরের শিল্প চাতুর্যতা যেন একত্রিতকরণ হয়ে সে প্রকৃতির প্রেমে এই মন্দিরের শিল্প ঐতিহ্য এক হয়ে যেন এই প্রকৃতি তাকে রক্ষা করে রেখেছে সরকার এবং প্রশাসনের সহযোগিতা ছাড়াই। প্রকৃতি কিভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছে, কারণ এই গাছটিকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি মন্দিরটাকে ঘিরে আছে, বলা যায় গাছের জন্যই কিন্তু মন্দিরটি এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে ভেঙে পড়েনি। তো বোঝাই যাচ্ছে যে মন্দিরটির মানে ঐতিহাসিক মূল্য ঠিক কতটা, এবং এই মন্দিরের সঙ্গে সম্পর্কিত যে ঐতিহাসিক তথ্যগুলো আমরা পেয়েছি তাতে করে কিন্তু সত্যি ভীষণভাবেই এই মন্দিরটির একটি প্রভাব, কল্পকথা, লোককথা যাই বলি না কেন, কারণ কথা আছে না, বিশ্বাসেই মিলায় বস্তু তর্কে বহুদূর। আমাদের কাছে বিশ্বাসটাই মূল, এবং এই বিশ্বাসের যে কথা, যে প্রভাব, সেই প্রভাব অনুযায়ী কিন্তু এই মন্দিরটির ব্যাপক প্রভাব আছে। এবং এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি যে এই মন্দিরটিতে পুজো যখন হয়, বার্ষিক পুজো, সেই সময় নাকি এই এলাকায় কোনো আলো জ্বলে না। আমরা দীপাবলি পালন করি, সেই দিনটি আরো বিশেষ করে আমরা আলো জ্বালাই, কিন্তু এই গ্রামে সেদিন কোনো আলো জ্বালানো হয় না। তার কারণ হচ্ছে দেবী সূর্যের মুখ পর্যন্ত দেখেন না, তিনি আলো থেকে একদম বাইরে থাকেন। একটি মাত্র ছোট্ট প্রদীপ জ্বালানো হয় এই মন্দিরের মধ্যে, এবং একটি মাত্র প্রদীপের আলোতেই সম্পূর্ণ পুজোটা শেষ হয়। এবং যে মূর্তিতে দেবীর পুজো হয়, সেই মূর্তিটা সেই পুজোর দিনই নির্মাণ করা হয়। পুজো মানে সূর্য উদিত হওয়ার আগেই পুজো শেষ হয়, এবং উদিত হওয়ার আগেই প্রতিমার নিরঞ্জনও করা হয়। অতএব মানে সম্পূর্ণ আলোর বাইরে গিয়ে যে দেবীর আরাধনা, তাই হয়তো দেবীও বা এই মন্দিরের প্রভাবও হয়তো খানিকটা আলোর থেকে নিমজ্জিতই হয়ে আছে বলা যায়। তো তৎকালীন যে ইতিহাস, ঐতিহ্য বা প্রভাবের পাশাপাশি আমরা একটু মন্দিরটিকে ঘুরে দেখাবো। মন্দিরের দেওয়ালগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফাটল ধরে গেছে, কিন্তু গাছের শিকড় দেখুন মন্দিরের ভেতর দিয়ে চলে গেছে, এবং এই গাছই বলতে গেলে এক প্রকারে মন্দিরকে রক্ষা করে রেখেছে। তো এই যে তৎকালীন সময় এবং শিল্প সত্তা, তৎকালীন সময় আজ থেকে 400 বা 500 বছরের পূর্বে শিল্প সত্তার যে কি চাতুর্যতায় তৎকালীন সময় একটা জঙ্গলাকীর্ণ অঞ্চলে তৎকালীন সময় কিভাবে কতটা শিল্প চাতুর্যতা তৎকালীন সময় ছিল এবং শিল্প চর্চা তৎকালীন সময় ছিল, তার কিন্তু উৎকৃষ্ট উদাহরণ এই কাজগুলো। এবং এই মন্দিরটি যে আকার আমরা দেখতে পাচ্ছি, যে চারা বা এক রত্ন বিশিষ্ট মন্দিরটি প্রায় তারাপীঠের মন্দিরের মতোই আকৃতি, দেখতে অনেকটা তারাপীঠের মন্দিরের মতোই। বিস্তর ইতিহাস এবং বিস্তীর্ণ ইতিহাস কিভাবে ধ্বংসের মুখে এবং কিভাবে লোকচক্ষুর আড়ালে গিয়ে এই যে এই প্রভাব কিন্তু আমরা সত্যিই লক্ষ্য করছি। এখানে আমাদের কষ্ট হচ্ছে, এবং আমরা এও জানতে পারি যে এই মন্দিরটি শুধুমাত্র নয়, এই মন্দিরের পাশাপাশি এখানে আরো যে মন্দির ছিল, যে কালের গ্রাসে যে মন্দিরগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, একমাত্র টিকে আছে দেবী মন্দিরবাসিনীর মন্দির। সেই মন্দিরবাসিনীর মন্দিরও কিন্তু প্রায় ধ্বংসের মুখে। এই ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করা হোক, আমাদের দাবি একটাই,
অঞ্চলের বা এলাকার মানুষের দাবিও একটাই যে মন্দিরগুলোকে সংরক্ষণ করা হোক, এবং এর পর্যটন মূল্য কিন্তু অনেক বেশি। যদি এই অঞ্চলে পর্যটনের একটি ব্যবস্থা করা হয়, কারণ এই মন্দিরটি যদি সংরক্ষণ করা হয় এবং সংরক্ষণের পাশাপাশি এই মন্দিরটির যদি ব্যাপক প্রচার এবং প্রসার ঘটানো হয়, তবে কিন্তু অনেক অনেক পর্যটক, দর্শন, যারা ধর্ম বিশ্বাসী, যারা ধর্ম অনুরাগী মানুষ, যারা তন্ত্রে বিশ্বাসী বা তন্ত্র অনুরাগী মানুষ, তারা কিন্তু প্রত্যেকে এখানে আসবেন। এবং এই দেবীর কিন্তু মাহাত্ম্য অনেক বেশি আছে নাকি, অনেক মানুষ এখানে আসেন, অনেক প্রচুর মানত পড়ে। আমরা জানি দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম একটি ঐতিহ্যবাহী এবং প্রসিদ্ধ মন্দির হচ্ছে বল্লা কালী মন্দির। সে বল্লা কালী মন্দিরের যে ইতিহাস এবং ঐতিহ্য আমরা প্রায় বিস্তার জানি, এবং তৎকালীন বা তারই সমসাময়িক বা তারও প্রাচীন হতে পারে এই মন্দির। তাহলে তৎকালীন যে ইতিহাস এবং ঐতিহ্য এবং এই স্থানটির যদি একটি পর্যটন ঘোষণা করা হয় এবং এই মন্দিরটিকে যদি সংরক্ষণ করা হয় এবং এই পর্যটন যদি এলাকার মধ্যে আসে এবং ব্যাপক প্রচার এবং প্রসার যদি বৃদ্ধি পায়, তবে এই অঞ্চলের মূল্য এবং এই ঐতিহ্যের যে মূল্য সেটি কত পরিমাণে বেড়ে যাবে সেটা একবার অনুধাবন করতে পারবেন আপনারা সহজেই। অনুধাবন করুন এবং আরও এরকম ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন। আমরা এই ধরনেরই ঐতিহাসিক এবং ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শনকে আবারও আমরা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।